সকল কাজের মূলেই হলো চমৎকার স্বাদে আরামে বসে খাওয়া দাওয়া। সংসারের কাজকর্ম রান্নাবান্না নিয়ে কত যে ছুটাছুটি করেছি একটু পরেই দেখাবো আপনাদের। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রান্না বসিয়ে দিলাম, তেল গরম হোক। এদিকে পাবদা মাছে লবণ, হলুদ, একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো একটা একটা করে ডলে লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তেল গরম হলে মাখানো মাছগুলো একে একে দিয়ে দেব। সবগুলো মাছ একসাথেই দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। দুই হাতে কত রকমের কাজ করছি। মাছ ভাজা হতে থাক। চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি। এদিকে আমি মাছ রান্নার জন্য অল্প একটু মশলা বেটে নেব। কাঁচামরিচ, সরিষা, লবণ আর নারিকেল একসাথে মিহি করে বেটে নিয়েছি। ততক্ষণে চুলার তাপটা একেবারেই কম ছিল। মাছগুলো এক সাইডে উঠিয়ে রেখে ওই তেলে কালো জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে বাটা মশলাগুলো দিয়ে দেব। আবার বলি, বাটা মশলাতে আছে সরিষা, লবণ, কাঁচামরিচ আর কোরানো নারিকেল। একসাথে সব বেটে নিয়েছি। এখন দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর দিতে হবে না, মাছ ভাজাতে লবণ দিয়েছি, মশলা বাটাতেও লবণ দিয়েছি, এখন আর লবণ দিব না। মশলার পাটা ধোয়া জলটা দিয়েছি, সাথে সাথে আরো একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা টকবক করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। উনি বাজারে গিয়েছিলেন। পাঁচন রান্নার জন্য বিভিন্ন ধরনের সবজি কিনতে হবে, একটা একটা করে নিয়ে আসছেন। তো আমি আজ বলেছিলাম সজনে ডাঁটা আনতে। দেখি কি এনেছেন। এই সুযোগে রান্নাটা হোক। আমাদের তিনজনেরই পছন্দের সজনে ডাঁটা এনেছেন 1 কেজি। ডাঁটাগুলো একটু মোটা, তবে তাজাই আছে। চুলাটা অফ করে দিয়ে দুইটা ডাঁটা কেটে পরিষ্কার করে ধুয়ে এখন উপর দিয়ে দিয়ে দিলাম। চুলাটা আবারও অন করে দিয়েছি। ঝোলের সাথে ডাঁটাগুলো একটু মিলিয়ে দেব। এরপরে একটু লবণ ছিটিয়ে দেব। হয়তোবা একটু লবণ লাগতে পারে, এতগুলো ডাঁটা দিয়েছি তার জন্য। মাছগুলো যেন ভেঙে না যায়, তাই একটু সাবধানে নেড়েচেড়ে ডাঁটাগুলো ঝোলের সাথে মিশিয়ে দিলাম। আরো একটু ফোটানো গরম জল দিয়েছি, সামান্য করে একটু লবণ দিয়েছি। সব মিলিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রান্না করব 5-6 মিনিট। 5 মিনিটের মতো চুলাটা অফ ছিল। 5 মিনিট পর খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এরকমই মাখো মাখো একটু ঝোল রাখবো, বেশি শুকাবো না। কয়েকদিন আগে পাবদা মাছ সরিষা নারকেল বাটা দিয়ে রান্না করেছিলাম, ঝোলটা বেশি শুকিয়ে গিয়েছিল। পার্থ বলেছিল একটু ঝোল রাখলে ভালো হতো, তাই আজ একটু ঝোল ঝোল রেখেছি। তেল গরম হলে চেপা শুটকিগুলো দিয়ে দিলাম। আমার নিজ হাতে তৈরি করা চেপা শুটকি। 1 বছর আগে বানিয়েছিলাম, তবে এই বছর বানাই নাই। তেমন শুটকিও পাওয়া যায় নাই, আর বাসায়ও ছিলাম না। আজ নিজ হাতে তৈরি করা চেপা শুটকি দিয়ে লতি রান্না করব। শুটকিগুলো ফ্রিজে থাকতে থাকতে শুকিয়ে গেছে। এখন কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তেলে দেওয়ার সাথে সাথে শুটকিগুলো কি সুন্দর মতো গলে গেল দেখুন। এখন মাখানো লতিটা দিয়ে দেব। লতি মাখানোতে দিয়েছি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ কুচানো, লবণ, হলুদ আর গুঁড়ো মরিচ। একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। কষাতে হবে না, শুধু একটু নেড়ে চেড়ে শুটকিটা মিশিয়ে দিচ্ছি। লতি মাখানো বাটিটা ধুয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আরো একটু লাগবে মনে হচ্ছে। ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো অল্প তাপে। 10-12 মিনিট পর
দেখছি লতিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো গতকাল চিংড়ি শুটকি দিয়ে লতি রান্না করেছিলাম, অল্প একটু লতি রয়ে গেছে, ওটা দিয়ে দিলাম। এটা ফ্রিজের নরমালে রেখে দিয়েছি, ভালোই আছে। এই লতির উপর দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। এরপরে ঢেকে আরো 3-4 মিনিট রান্না করব, তারপরেই নামাবো। ঝোলটা আরো কিছুটা শুকিয়ে গেছে, এরকম শুকনো শুকনো করে রান্না করব। আজ সব রান্নাগুলো গ্যাসের চুলাতেই করছি। ইন্ডাকশন ওভেনটা উঠিয়ে রেখেছি। 2-1টা পাত্র কিনতে হবে, তারপরেই ওটা আবার ব্যবহার করব। দেখি আগামীকাল যদি পারি 2-1টা পাত্র কিনে নিয়ে আসব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদেরকে বলেছিলাম কোন ধরনের পাত্র কিনবো ইন্ডাকশন ওভেনের জন্য। তো আপনারা সবাই খুব সুন্দর কমেন্টস করেছিলেন, কমেন্টসের মাধ্যমে জানিয়েছিলেন। সবার কমেন্টস দেখেছি, আমার কাছে যে কি ভালো লেগেছে। এখন আপনাদের কমেন্টস পেয়ে বুঝে গেছি কোন পাত্রটা কিনতে হবে। দেখি আজ তো পারবো না, আগামীকাল যদি পারি বিকালবেলায় গিয়ে 2টা পাত্র কিনে নিয়ে আসবো। রান্না বান্না শেষে রান্নাঘরটা গুছিয়ে ধুয়ে মুছে নিয়েছি। আটকড়ই ভাজার জন্য বাজার থেকে তিল, তিসি, 2-3 রকমের বুট, বাদাম এইসব এনেছেন। এতগুলি তো লাগবে না, যা প্রয়োজন তা আলাদা করে নিয়েছি। এখন বাকিগুলো রোদে শুকিয়ে বোতলে ঢুকিয়ে রেখে দেব, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তিল তিসি আজ ভাজবো না, এটা আগামীকাল ভাজবো। এখন রোদ্রে দিয়ে আসি। এটা হলো তিসি, তিসি বাছতে হবে। তবে তিল বাছতে হবে না, তিলটাকে একটু চেলে নিলেই চলবে। তিসিতে অনেক ময়লা থাকে, এটা একটা একটা করে বেছে নিতে হবে। তিল তিসিও এত দেব না, অল্প অল্প করে 1 কাপ পরিমাণ দেব। এগুলি হলো ডাবলি মটর। আটকড়ই ভাজার জন্য অল্প ছোলা আর মটর রেখেছি আলাদা করে। এগুলিতে এখন স্বাদমতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে মাখিয়ে রাখবো। তাহলে বালু গরম করে ভাজার সময় সবগুলো মটর বা ছোলা ফেটে একেবারে খইয়ের মতো হয়ে যাবে। অল্প করে জল দেব, বেশি দেব না। এভাবে অল্প জলে মাখিয়ে রাখলে কিছুক্ষণ পর জলটা শুকিয়ে যাবে। এই সুযোগে আমি তিল, তিসি, ডাল এগুলো ছাদে নিয়ে আসলাম এবং মেলেও দিলাম প্রখর রৌদ্র। তবে উপর দিয়ে যে ঢাকা দিয়ে রাখি ওই কাপড়টা আনি নাই, ভুলে গেছি, ওটা আনতে হবে। দৌড়ে গিয়ে কাপড়টা নিয়ে আসবো। দেখাই আপনাদের তিলগুলো কত সুন্দর। এখানে ½ কেজি তিল এনেছেন। বিভিন্নভাবে আমরা তিলের রেসিপি করি, তার জন্যই বলেছিলাম বেশি করে তিল আনতে। তিসিও মনে হয় ½ কেজি এনেছেন। তিসি দিয়েও বিভিন্ন ধরনের রেসিপি করি, তার জন্যই বেশি করে আনা হয়েছে। যাই কাপড়টা নিয়ে আসি। ছাদে আসলে একটু এদিক সেদিক তাকাতে ইচ্ছা করে, কি যে ভালো লাগে। অথচ ঘরে আমার কত রকমের কাজ। পাতলা একটা রঙিন ওড়না নিয়ে তিল, তিসি, ডাল এগুলো ঢেকে দিয়ে আসলাম। এরপরে চিন্তা করলাম চাল ডাল ভাজাভুজি পরে করব। দেখি 2-1টা জানালা মুছতে পারি কিনা। জানালাগুলো মুছতে একটু কষ্ট আছে। গ্রিলের ফাঁকে ফাঁকে হাত ঢুকিয়ে আস্তে আস্তে করে জানালা মুছতে হয়। তবে এই জানালাটা খুব সুন্দর মতো মোছা হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়লো আপনাদেরকে একটু দেখাই। চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখ উপলক্ষে আমরা পুরো ঘর ঝেড়ে মুছে ধুয়ে একেবারে ক্লিন করে ফেলি। তবে এবার পর্দার কাপড়গুলো ধুবো না। পর্দার কাপড়গুলো পরিষ্কারই আছে। আমরা তো এই বছর বেশিরভাগ সময় বাসায় ছিলাম না। সব সময় ঘরের দরজা জানালা বন্ধ থাকতো, পাঠ্য থাকতো দিনের বেলায় অফিসে। তার জন্যই পর্দাগুলো ময়লা হয় নাই। উনি বলছেন শুধু শুধু এত পরিশ্রম করার কোনো দরকার নাই। এখন থাক, পরে সুযোগ করে এক সময় ধুয়ে দেবে, না হয় পূজার সময়ও ধোয়া হবে। এগুলি তো এমনিই পরিষ্কার আছে। তো আমিও ভাবলাম আসলে অনেক কাজের ঝামেলা, ওই পর্দাগুলো ধুতে গেলে অনেক পরিশ্রম হবে, তার জন্যই রেখে দিয়েছি। একটা জানালায় 2টা গ্লাস, একটা নেট আছে। এগুলি খুঁটে খুঁটে
পরিষ্কার করতে অনেক সময় লাগে। এভাবে হাত ঢুকিয়ে ঢুকিয়ে একটা জানালা পরিষ্কার করতে কমপক্ষে 30-40 মিনিট সময় লাগে। ওদিকে একটা জানালা পরিষ্কার করেছি আর এটা করেছি, আজ আর করব না। আরো 3টা জানালা আছে, ওগুলি আগামীকাল করতে পারবো। উনি বলছেন আমি তাহলে চেয়ার টেবিল এইসব মুছে নেই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, বিছানা চাদরগুলো আজকে ধুয়ে দেব। আগে পার্থর ওই রুমের জানালাটা পরিষ্কার করে ওখানের বিছানা চাদর উঠিয়ে আবার একটা চাদর পেতে দিয়েছি। এদিকে এসে এই জানালাটা পরিষ্কার করছি, এরপরে চাদরটা উঠিয়ে নিলাম। আগে খেয়াল করি নাই, কি ধুলাবালি উঠছে দেখুন। এখন দেখে নিজের কাছে খারাপ লাগছে, এটা বাদ দিয়ে দিলে ভালো হতো। কি কারণে জানি বুঝি না, 10-15 দিন বা সপ্তাহ পর পর বিছানা চাদর ধুয়ে পরিষ্কার করে রাখি, তারপরও চাদর উঠালে তোশক যখন ঝাড় দিই তখন এরকমই ধুলাবালি উড়ে। কয়েকদিন যাবৎ বিকাল বিকাল বা সন্ধ্যার পরে অনেক ঝড়ো হাওয়া হয়, তখন দরজা জানালা বন্ধ করেও সারি না, ঘরে অনেক ধুলাবালি ঢুকে যায়। তার জন্যই মনে হয় এরকম হয়েছে। যাই হোক, আপনাদের কারো এরকম হয় কিনা জানি না। আমি দেখেছি যত পরিষ্কার করেই রাখি না কেন, বিছানা চাদর উঠালে যখন তোশকটা এভাবে ঝাড় দিই অনেক ধুলাবালি উড়ে। এটা একেবারে নতুন বিছানা চাদর, 6 মাস আগে কিনেছিলাম। 2টা বিছানা চাদর, 4টা বালিশের কভার হবে এরকম মাপ দিয়ে কাপড় কিনেছিলাম। তারপর নিজেই এগুলো কেটে বালিশের কভার এবং চাদরগুলো সেলাই করেছিলাম। তো একটা চাদর 2টা বালিশের কভার একজন প্রিয় মানুষের বিয়েতে গিফট করেছিলাম। আর এটা নতুনই রয়েছে, ভাঁজও ভাঙি নাই, আজকে প্রথম নামালাম। যেহেতু নতুন বছর আসছে, পয়লা বৈশাখে নতুন নতুন জামা কাপড় পরব, তাই বিছানাটাকেও নতুন চাদর দিয়ে ঢেকে দিলাম। চাদরটা দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। উনি পছন্দ করেছেন, আমি করি নাই। আমি বলছিলাম বেশি লাল, উনি বলছেন লাল হলেই তো সুন্দর, এটা দেখতে ভালো লাগছে। পুরান ঢাকা ইসলামপুর রোড থেকে থান কাপড় কিনে এনেছিলাম। আমরা যখন এই বেশি বেশি কাপড় চোপড় কিনবো চিন্তা ভাবনা করি, যেমন পর্দার কাপড়, সোফার ফোমের কভারের কাপড়, বিছানা চাদর, এগুলি একসাথে ইসলামপুর থেকে নিয়ে আসি। ওখানে পাইকারি রেটে পাওয়া যায় আর কাপড়গুলিও পছন্দ মতো নেওয়া যায়। বালিশগুলো দেখুন, এই বালিশগুলোরও কোনো তেমন আকর্ষণীয় চেহারা নাই। এই কথাটা কেন বলছিলাম হঠাৎ মনে পড়লো, বালিশগুলো তো অনেক আগেরই, একেবারে শিমুল তুলার বালিশ। তো যখনই বালিশের ঠোলগুলো ছিঁড়ে যাবার উপক্রম হয় বা কোনো এক জায়গায় ফুটে গেছে, তুলা বের হয়ে যাচ্ছে, এমন সময় আমি শক্ত কোনো কাপড় দিয়ে হাতের কাছে যেটা পাই সেটা দিয়েই আমি আবার মুড়িয়ে ওভাবে সেলাই করে দিই। আর তুলাগুলো বের করি না, ওই কভারটাও আর ফেলি না, ওটার উপরে আরেকটা নতুন কাপড় দিয়ে মুড়িয়ে দেই। যেমন ধরুন ঘরে একটা শার্টের কাপড় ছিল, ওটা সেলাই করছে না বা কেউ পরছে না, ওই কাপড়টা দিয়ে 2-3টা কভার বানিয়ে নেই। এভাবে করেই আমি পুরাতন বালিশগুলোকে নতুন রূপ দেই। আবার কোনো সময় বিছানা চাদর মাঝখান দিয়ে ছিঁড়ে গেলে কিনারাগুলো কিন্তু অনেক শক্ত থাকে, ওই কিনারাগুলো দিয়েও কিন্তু বালিশের কভার বানিয়ে নেই। ভিতরেরটা, ভিতরে যেটা ঠোল বলে ওটা, যেটাতে তুলা ভরাট করা হয়, ওই ঠোলটা বানিয়ে নেই। এরপরে পুরাতন বালিশটা ওই ঠোলের ভিতরে ঢুকিয়ে দেই। আরো 3টা জানালা রয়েছে, ওগুলি আগামীকাল মুছবো। এদিকে উনি চেয়ারগুলো মুছে নিচ্ছেন, গতকাল সোফাগুলো মুছে নিয়েছেন ভালো করে, আজ ডাইনিং টেবিল, চেয়ার, পড়ার টেবিল এইসব মুছবেন। মোটামুটি ঘরটা কিছুটা হলেও গুছিয়ে নিয়েছি, কিন্তু এখনো ঝাড়ু দেওয়া মোছা হয় নাই। এদিকে আমি চাল ডাল ভেজে নিচ্ছি, 8 রকমের চাল ডাল ভাজতে হবে। 2 চুলায় বসিয়ে দিলাম, একদিকে বালি গরম করছি।
এটা হলো বালি। আরেক দিকে চাল ভাজছি। চালগুলিও ওই রকমের লবণ আর সামান্য একটু জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এক পট চাউল ভেজে নেব। আর ডাল তো দেখেছেন, মটর ডাল আর ছোলা, ওগুলিও ভেজে নেব। তবে আটকড়ের কাজটা আজকে মনে হয় শেষ করতে পারবো না, কারণ তিল তিসি ভাজতে হবে। তিল তো ভাজতে পারবো, কিন্তু তিসি ভাজতে হলে বাছতে হবে। তার জন্য আটকড়ই আজকে মেশাতে পারবো না। আজ ভেজে ভেজে নিচ্ছি, ঠান্ডা হলে কৌটা বা পলিথিন মুড়িয়ে একটা বক্সে ঢুকিয়ে রাখবো। রাতে যদি পারি ডালগুলোর খোসা ছাড়িয়ে নেব, সব রেডি করে রাখবো। আগামীকাল তিল তিসি ভেজে একত্র করব, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। জানালা বন্ধ করে চুলা জ্বালিয়েছি। এখন দুপুর মনে হয় 2:30 বাজে। আমি আটকড়ের জন্য চাল ডাল ভেজে নিচ্ছি। এই দেখুন, এরকম করে ভেজে একটা বাঁশের ধোঁচাতে রাখছি বা বাঁশের পাত্রে রাখছি। ধোঁচা আপনারা কেউ চিনবেন না। ধোঁচা বাঁশ দিয়ে তৈরি করা এইসব ছোট ছোট পাত্রগুলিকে আমরা টুরি অথবা ধোঁচা বলি। প্রথমে ছোলাগুলো শুকনো খোলায় একটু ভেজে জল শুকিয়ে নিয়েছিলাম। এরপরে গরম বালি উপর দিয়ে দিয়েছি। সাথে সাথে একেবারে সবগুলো প্রায় ফেটে গেছে, খইয়ের মতো হয়ে গেছে। আরো কিছুটা ফাটবে, তারপরে নামাবো। আগে দিই মাছ দিকে, মাছটা ভালো লাগবে আগে। জীবনে কোনোদিন প্লেন চড়ি নাই, চড়তে পারবো কিনা সেটাও দুঃস্বপ্ন। তবে প্লেনের শব্দে সব সময় কান ঝালাপালা হয়ে যায়। আটকড়ই ভাজা শেষে ঠান্ডা হলে উনি সবগুলো ডাল চাল পলিথিন এবং বক্সে ঢুকিয়ে রেখেছেন। এই সুযোগে আমি পুরো ঘরটা আজ ঝাড়ু দেই নাই, পুরো ঘরটাকে ভালোভাবে মনের মতো করে মুছে নিয়েছি। চিন্তা করলাম ঝাড়ু দিতে গেলে অনেক সময় লাগবে, আবার মুছতে গেলেও সময় লাগবে, তাই একবারেই মুছে নিয়েছি। তবে বারবার করে জলটা পাল্টাতে হয়েছে। ভালো লাগেনি লতি, কালকে লতি দিয়ে এমন ভাত খাইলাম, পাতিলের ভাত সব শেষ। মা গো, কি ক্লান্তি লাগে। মনের মতো স্বাদ হয়েছে। শুধু একটু ঝোল দিয়ে খাইতে তো ভালো লাগে। আর একটা কথা বলা হয় নাই, দিনের প্রায় তখন 12টা বাজে। তখন বেলের শরবত, হলুদ চা, ভিনেগারের জল, তারপর মাঠা, এসব খেয়েছিলাম। এক একজন 4 গ্লাস করে খেয়েছি। এরপরে উনি একটু ভাজা চীনাবাদাম খেয়েছিলেন, আমি কিছুই খাই নাই। সকালে একবার বড় মাসির বাড়িতে গেছিলাম,
তো মাসিরগো আবার ওই একটা কুয়া আছে, কুয়াতে পাবদা মাছ হয়। আমরা গেলে ওই কুয়া জল সেচে মাছ ধরতো প্রতি বছর, মানে ডিসেম্বর মাসে। কত পাবদা মাছ পাইছি, তাজা তাজা পাবদা মাছ। তো আর মাসি ইয়ে করছি, কলা পাতায় পাবদা মাছের পাতুরি করছে, সর্ষে বাটি। এত চমৎকার হয়েছে, ওই কথা এখনো মনে আছে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এত ফাইন লাগে এটা খাইতে। সারাদিনের হিবিজিবি পরিশ্রমের পরে খাওয়াটা এখন অমৃত সম লাগছে। যেমন হয়েছে সর্ষে নারিকেল বাটা দিয়ে পাবদা মাছের ঝোলটা, সাথে ছিল সজনে ডাঁটা, খুবই চমৎকার লেগেছে খেতে। তার সাথে লতিটা, নিজ হাতে তৈরি করা চেপা শুটকি দিয়ে লতি রান্না করেছি, ওটাও খুবই চমৎকার হয়েছে। মোট কথা যেমন পরিশ্রম হয়েছে তেমনি খাওয়াটাও হয়েছে। এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 24 ঘন্টায় ইউটিউবে আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। আপনারা সবাই এক একজন কয়েকবার করে কমেন্টস করেছেন। একজন প্রিয় মানুষ কলকাতা থেকে, তার নাম পিয়াল মুখার্জি, সে গত 24 ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে 13 বার কমেন্টস করেছিলেন। এভাবে আপনারা সবাই আমাদের অনেক অনেক ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, তাই আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এখন বলবো আপনাদের নামগুলো। প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে, পিয়াল মুখার্জি কলকাতা থেকে, শাকিরা আহমেদ, সোনিয়া দেবী, শিউলি দত্ত কোচবিহার থেকে, স্নিগ্ধা রয় লন্ডন থেকে, পদ্মা দে, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, রোমা মিত্র কলকাতা থেকে, শিখা মজুমদার কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে, শ্রীপর্ণা নাথ, সুমিতা দে আসাম থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রাজলক্ষ্মী দাস ইন্ডিয়া থেকে, ধ্রুবতারা ঘোষ ইন্ডিয়া থেকে, বন্টি দত্ত ইন্ডিয়া থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, সুরেখা সামুগাম, স্বস্তিকা ধর চট্টগ্রাম থেকে, আসমা বেগম কানাডা থেকে, আরব হাসান, রিনা দিল্লি থেকে, রেখা মল্লিক গুজরাট থেকে, লীনা বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, রুহামা জামিল ঢাকা থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, মেরি নাজমারি, অনিমা বোস রাঁচি থেকে, লোরেন্দ্রা বেলি, শুক্লা দেব, পান্না মজুমদার, আরতি ব্যানার্জি গৌতম কলকাতা থেকে, ভারতী ইন্ডিয়া থেকে, তৃপ্তি ভৌমিক সঞ্চালী কলকাতা থেকে, মঞ্জুরি ঘোষ, ভারতী ঘটক, মলি সাহা ব্যানার্জি নোয়াখালী থেকে, মাধুরী নাথ, দেবাশিস কান্ত চট্টগ্রাম থেকে, মল্লিকা সাহা, কল্যাণী কর্মকার, বন্দনা চৌধুরী। আপনাদের সবাইকে আবারও জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।